আমরা সমিতির পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এরপর এখন এই সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের যুব আন্দোলনের নেত্রী পণ্ডিত মীনাক্ষী মুখার্জি। আমি মীনাক্ষী মুখার্জিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শিক্ষক শিক্ষিকারা এবং যারা দীর্ঘদিন ধরে আমাদের এই রাজ্যের এই সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, আপোষের বিরুদ্ধে প্রতিনিয়ত যারা নিজেরা রাস্তায় থেকেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে রাস্তায় থাকার জন্যে, বুক চিতিয়ে লড়াই করার জন্যে, জেদ দেবার জন্যে আর সাহসী হতে শিখিয়েছেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে প্রণাম, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। এখন মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা বড় কথা নয়, আর ওর কপালে ভালো মাস্টার জুটানি, তার দায়িত্ব পশ্চিমবঙ্গের তো নয়। আপনাদের কাছে আমাদের আবেদন, কেউ কি ওনাকে জিজ্ঞেস করতে গেছেন যে আমি হাসবো কি কাঁদবো? কেউ কি জিজ্ঞেস করতে গেছেন যে আমি শোক পালন করবো না উৎসব করব? কেউ কিচ্ছু জিজ্ঞেস করেনি। উনি নিজেই নিজের বাণী বিতরণ করছেন। কেন? কারণ সেফ জোনে আছেন 14 তলায়, এবং সেই সেফ জোনে প্রেসও তার সাথে কোথায় কি কথা বলতে পারে তো তার নির্ঘণ্ট মেনে হবে না, অন্তত পক্ষে এই পশ্চিমবঙ্গে সেটা সম্ভব নয়। তাই এই লড়াইটা সমাজের একটি বিকৃত মানসিকতার বিরুদ্ধে। তাই এই লড়াইটা এই গোটা সমাজটাকে যে অপরাধ প্রবণতার দিকে প্রতিনিয়ত নিয়ে যাবার প্রচেষ্টা শাসকের পক্ষ থেকে, সিস্টেমের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে, তার বিরুদ্ধে লড়াইটা। তাই লড়াইটা খুব কঠিন, কিন্তু লড়াইটা অসম্ভব নয় এখানে জেতাটা। আর এই তো আপনারা আমাদেরকে শিখিয়েছেন যে ক্লাস 1-এ যদি ধারাপাত ভালো করে শিখে যাও, তাহলে ক্লাস 2-এ যোগ আর বিয়োগটা আপনারা আমাদেরকে শিখিয়ে দেবেন। তার মানে আদার্স পার হলে, চ্যালেঞ্জ পাস করে গেলে পরের চ্যালেঞ্জের জন্য তৈরি হতে আপনারাই আমাদেরকে শিখিয়েছেন। তাই চ্যালেঞ্জ যদি আজকে গোটা সমাজকে একটা সুস্থতার দিকে নিয়ে যেতে হয়, সেই লড়াইয়ে আমাদেরকে টিকে থাকতে হবে। আতিকুরের ঘটনা যারা বিচ্ছিন্ন বলছেন, আমি জানি না তারা আসলে মানুষ কিনা। একটি ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ প্রতিদিন রাস্তার দখল নিচ্ছে, কিন্তু একটি মাত্র ঘটনাকে নিয়েই নয়, সব অত্যাচার, প্রবঞ্চনা আর অন্যায়ের বিরুদ্ধে এই ক্ষোভের বহিঃপ্রকাশ। গোটা সমাজকে মানুষ হিসাবে মেয়েদের না বলা শোনার অভ্যাস করতে হবে। এইটাই আজকের দিনে আমাদের কাছে চ্যালেঞ্জ। এক আধিপত্যবাদের মনোভাব, কর্তৃত্বের মনোভাব, স্বৈরাচারের মনোভাব, যে মনোভাব শেষ কথা বলছে, আরে 5টা মাইকের আওয়াজ বেশি হলেই আদর্শ পরিষ্কার হয়ে যায় না। দুটো দামি প্যান্ট খাটালে যে লক্ষ্যে লড়াই, যে আদর্শের পথে লড়াই, সেই লক্ষ্য, সেই আদর্শ বদলে যেতে পারে না। তাই লড়াইটা যখন আদর্শগত পথে হয়, লক্ষ্যটা যখন আদর্শে অবিচল থাকা হয়, সেই লড়াইয়ে জাঁকজমক কতটা আছে তার থেকে বেশি আমাদের কাছে যেটা উপাদান, সেটা হলো আমাদের জেদ কতটা আছে আর আমাদের মাথাটা কতটা পরিষ্কার আছে।
বাপ ও মেয়ের রেপ করে, তার মানে এটা একটা মানসিকতা। এই ভারতবর্ষে যদি কোনো মেয়ে ধর্ষণ হয় তাহলে সেটাকে ক্লিনিক্যালি স্ট্যাবলিশ করতে হয় না যে এটা ওর ধর্ষণ হয়েছে। আমার ইচ্ছের বিপরীতে আমার দিকে তাকানোটাও আমি আমার সিংহটা হানি বলেই মনে করি। সমাজ এগোচ্ছে, এগোবে, প্রযুক্তিও এগোচ্ছে, এগোবে, কিন্তু তাই বলে যতগুলো বিকৃত মানসিকতা আছে সেই মানসিকতাকে নিয়ে কেউ প্রভু সেজে বসে আমাদেরকে প্রেসক্রিপশন রেডি করে দেবে, সেইটা আমরা মানতে পারি না। আজকে আছি করে রাতভর ডাক্তার মেয়েটি রেপ হলো বলে রাজ্যের শাসক বলছে যে তুমি রাতে বেরিও না। এ ভারতবর্ষে তো বাপ ও মেয়ের রেপ করে, তাহলে কি আমি আমার বাবার সাথে বাড়িতে থাকবো না? এ পশ্চিমবঙ্গে নিদান হচ্ছে যে তুমি যে ফ্লোরে থাকবে সেই ফ্লোরেই জল খাবে, সেই ফ্লোরেই তুমি বাথরুমে যাবে। তোমার ক্যাম্পাসে কে ঢুকবে? যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আসলে তৃণমূল কংগ্রেসের দৌড় যতদূর তার বুদ্ধিও ততদূর, তাই তিনি এই প্রেসক্রিপশন করেছেন 17 দফাতে। তিনি বলে দিচ্ছেন আমার ক্যাম্পাসে কে ঢুকবে তার শ্বাসের পরীক্ষা হবে, তার সোয়াবের টেস্ট হবে, তারপরে সে ঢুকবে। আমার এখানে দুটো প্রশ্ন। কলকাতা থেকে শুরু করে গ্রাম মফস্বলে যারা রাস্তায় রাত আর দিন কাটাতে বাধ্য হয়, একটা পুতুলিতে সংসার যাপন করতে বাধ্য হয়, তার ক্যাম্পাসে ঢোকার জন্য কে সোয়াব টেস্ট আর কে নিঃশ্বাসের টেস্ট করাবে? কে? আর একটা কাজের জায়গায় কর্মক্ষেত্রে ধরে নিন আমি যদি আজকে একটা দিদিমণির কাজ পেয়ে যেতাম, তাহলে কি আমি আমার মাস্টারমশাইকে সন্দেহের চোখে দেখতাম যে এর সাথে আমার কাজ করা উচিত নয়? এ আমার মাস্টারমশাই, ইনি আমার পিতৃসম, ইনি আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকাচ্ছেন। আসলে অপরাধকে, অপরাধ প্রবণতাকে ঘুরিয়ে এইটাকেও একটা জেনারেলাইজ করার চেষ্টা করা চলছে। এই লড়াইটা তারই বিরুদ্ধে। আর রাজ্যকর ঘটনাতে এটা পরতে পরতে দুর্নীতি। এ কোথায় दुर्नीति नहीं? पहले तो सुना गया था कि हॉस्पिटल में जो गार्बेज निकलता है वो म्यूनिसिपैलिटी से और कॉर्पोरेशन से आता है और वही गार्बेज सेंटर पर ले जाता है। यहाँ तो ये सुनने को मिला कि मेडिकल कॉलेजের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি ওই গার্বেজ বিক্রি করে নিজের পকেট গরম করেছেন। সেদিনও স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি ছিল। 100 পাতা दुर्नीतिर 1000 पाता दुर्नीतिर रिपोर्ट कहां पर है? नहीं मालूम? हेल्थ डिपार्टमेंट को नहीं पता? পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী যিনি স্বাস্থ্যের আছেন, যিনি পূর্ণমন্ত্রী আছেন, তারা জানেন না? কে দিয়েছেন? আপনারা না? কোন রোগী না? কোন পলিটিক্যাল অর্গানাইজেশন না? কোন ক্লাব, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না? যিনি 1000 পাতা দুর্নীতির রিপোর্ট প্রিন্সিপালের বিরুদ্ধে দিয়েছেন তিনি আরজিকর হসপিটালের একজন কর্মী, স্বাস্থ্যকর্মী, এবং তিনি একটি ডিগনিটি হোল্ড করেন সেই ধরনের একজন কর্মী। কোথায় গেল 1000 পাতা দুর্নীতির রিপোর্ট, যেটা ভিজিলেন্সে পড়ে পড়ে সেখানে আজকে ধুলো বসছে? একজনকে ধরে নিল, जिसका नाम है संजय। आज के पूरे हॉस्पिटल चत्वरे जहां पर भी जाइए 2 रुपए का टिकट लेकर 19 से 150 रुपए जोड़ना पड़ता है, तब जाके हॉस्पिटल के डॉक्टर के रूम तक जाया जा सकता है। किंतु सही हॉस्पिटल একটা ইনফেকশাস ডিপার্টমেন্ট,
সুরক্ষিত ডিপার্টমেন্ট, সেখানে একটা সিভিক ভলেন্টিয়ার নিজের বাপ 14 পুরুষের জমিদারি ভেবে কানে হেডফোন গুঁজে রাত 3টের সময় ঘোরাঘুরি করছে। জবাব দিতে হবে না পুলিশ মন্ত্রীকে? হ্যালো, জবাব দিতে হবে কোথায় আছেন না আপনারা? তৃণমূলকে? আস্তে আস্তে। যে ডেড বডিটা যখন পুড়িয়ে দিলেন, কেন তার বাড়ির বাপ মা কাকা কাকিমা নিজের পক্ষে একটা ব্লাড রিলেশনে মানুষের একটা সই থাকবে? সরে আসতে পারবেন জবাবদিহি থেকে? কোন আটকেলে পুলিশকে নিয়ে চলে গেলেন ওর বাড়িতে পয়সা নিতে? আরে সব বাপ মা নিজের ছেলে মেয়ের লাশের সৌদা করে না। এটা আনিস খানের বাবা আর রাজ্যে করে ডাক্তারের মা বাবা বুঝিয়ে দিয়েছে যে সব লাশকে কেন যান না। তারপর উনি প্রকাশ্যে বললেন যে আমি 10 লাখ টাকা দিতে পারি। মা বাবারা বললেন যে ওনারা আগেও টাকা দিতে চেয়েছেন, ঘোষণাও করলেন। তিনি ব্যাখ্যা করছেন যে আমি টাকা দেবার কথা এরকম এরকম বলিনি। তাহলে যাকে টাকা দিয়ে পাঠিয়েছিলেন তিনি কেন সামনে এসে বলছেন না যে না আমি তো টাকা দিতে যাইনি? তাহলে আপনার নাম খারাপ করার জন্য আপনারই পুলিশ ডিপার্টমেন্টে যদি কেউ গেছিল তিনি বলে দিন যে তা দিদিমণির কোনো দোষ নেই। কিন্তু আরজিকর হসপিটালের প্রিন্সিপাল তিনি যখন হসপিটালের ভেতরে ঘুরে বেড়াতেন, একজন সরকারি কর্মী, একজন সরকারি হসপিটালের মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল, তিনি কিন্তু আবার নিজের পকেটের টাকা দিয়ে নাকি কোন দুর্নীতির টাকা দিয়ে নিজের চারপাশে নিরাপত্তা রক্ষীদেরকে রেখে আর সেই কাজ করতেন, বাউন্সার রাখতেন, আমরা জানি না। পরে যখন তাকে টেবিলে জিজ্ঞেস করা হচ্ছে तो आप कहाँ से आए हैं, तब वो बोलते हैं कि आपको कैफियत हम नहीं देंगे, हमको दीदी भेजी है, सीएम का नंबर है, उनसे पता कीजिए कि কেন আমি আরজি করে প্রিন্সিপালের চারিদিকে ঘুরি। বুঝতে বাকি থাকছে? বুঝতে যদি বাকি থাকছে, আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা অনেকে আছেন যারা গ্রামে স্কুলে পড়াচ্ছেন, একবার গ্রামের মায়েদেরকে মহিলাদেরকে জিজ্ঞেস করুন যে গোটা ভারতবর্ষের হেলথ সিস্টেমে, গোটা পশ্চিমবঙ্গের হেলথ সিস্টেমে আমাদের পশ্চিমবঙ্গের মায়েরা কেমন আছেন। আপনারা আমাদের শিক্ষক শিক্ষিকা, বাড়িতে যখন সকাল 10টায় স্কুলের ভাত খাইয়ে মহকুমা হেলথ সেন্টার, হসপিটাল, স্টেট জেনারেল হসপিটালগুলোতে যদি পারেন আপনারা আপনাদের স্কুলে যে বাচ্চারা আসছে তাদের যারা গার্জেনরা আছে একবার তাদের সাথে কথা বলে দেখুন। যা প্রতিদিন দুর্নীতির কথা কানে আসছে, সেই কথা কানে এলে এবারে গা গুলোচ্ছে, ভয় করছে, উৎকণ্ঠা তৈরি হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে। বাঁচতে পারবো তো এই পরিবেশে? একটা পোয়াতি মা, তার ডেলিভারি ডেট হয়ে গেছে, হসপিটালে ভর্তি, লেবার রুমে নিয়ে চলে গেছে, বাচ্চার মাথাটা তার বাইরে বেরিয়ে চলে এসেছে, কিন্তু ডাক্তার দুটো হাত দিয়ে মাথাটা ধরে মায়ের পেট থেকে বাচ্চাটা বের করে দিচ্ছে না। কেন? क्योंकि हॉस्पिटल में ग्लव्स का सप्लाई नहीं है और पेशेंट पार्टी को 2 जोड़ा ग्लव्स আনতে বলেছে, সে দুটো গ্লাভস আনছে না। তাই ডাক্তার পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে বাচ্চাটা যেমন করে হোক মাই বের করে দিক, আমার হাতে গ্লাভস নেই, আমি বাচ্চাটার মাথা ধরে টেনে বার করতে পারছি না। আপনারা ট্যাক্স দেন না? আপনাদের দিয়ে হলো? সরকারের কাছে পয়সা আছে, তাহলে কেন হবে আমাদের হেলথ সেন্টার গুলোর, কেন হবে আমাদের হসপিটাল গুলোর এই অবস্থা? তার মানে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মর্গে দেহ পাচার হয়, কঙ্কাল পাচার হয়, অঙ্গ প্রত্যঙ্গ পাচার হচ্ছে। ফাঙ্গাস বলা স্যালাইন দিয়ে মেটিয়া বুরুজের 20 জন শ্রমিকের চোখ নষ্ট হলো। এক্সপায়ারি ডেটের ওষুধ স্যালাইন বিক্রি করে দিচ্ছে, গার্বেজের সাথে প্রেজেন্ট ডেটের ওষুধ বিক্রি করে দিচ্ছে। আর সরকারের কাছে নতুন করে লাইসেন্স পেয়ে যাচ্ছে। ওই আমার জেলা পশ্চিম বর্ধমান পানাগড় কলকাতাতে সমকা নামক হসপিটালটা দিদিমণির
ভাইপো আর তার সঙ্গে যারা আছে তাদের নাম জড়িয়ে আছে ওই হসপিটালে। আর যাদেরকে আজকে আইএমএ সাসপেন্ড করছে তারা এদের চক্রগুলোর সাথে যুক্ত আছে। তাই এই লড়াই শুধুমাত্র একটি মেয়েকে তার দোষীদেরকে শাস্তি দেবার জন্য নয়, এই লড়াই আজকে সমাজকে ফিরে গড়ে তোলার জন্য। এই লড়াই গোটা সমাজকে, ভবিষ্যৎ প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে সাহসী করে গড়ে তোলার জন্য। এই লড়াই মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তার যে নিড, তার যে ডিমান্ড আর গভর্নমেন্টের যে সাপ্লাই, তার মাঝখানে যে বিস্তর ভরাট, এই ভরাটকে মিটিয়ে দেওয়ার জন্য এই লড়াই এই গোটা সমাজকে নতুন করে বুনে একটা নতুন ভারতবর্ষ, নতুন পশ্চিমবঙ্গ দেবার লড়াই। আর সেই লড়াইয়ে শিক্ষক শিক্ষিকারা ছাড়া এই লড়াইয়ে আমরা হয়তো একটা দিন গাড়ি আটকাতে পারি, কিন্তু শেষ বিচারে জিততে গেলে আপনাদের পরামর্শ, আপনাদের হাত এবং আপনাদের সহযোগিতা এই গোটা রাজ্যের সমস্ত এই ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেতমজুর যে যেখানে লড়ছে, কেউ গোষ্ঠীতে লড়ছে, কেউ ব্যক্তিগত ভাবে লড়ছে, যার কোমর নিয়ে গেছে তিনিও এসেছেন। আর যে বাচ্চাটা এখনো পর্যন্ত ভালো করে উই ওয়ান্ট জাস্টিস বলতে পারছে না, সেই যেন কানে এটা তার মুখস্থ হয়ে গেছে, যেমন একটি বাচ্চা মেয়ের মুখস্থ হয়ে গেছে। তার দিদিকে জিজ্ঞেস করছে যে এত কেন পড়ছিস? ওর দিদি বলল বিকালে মাস্টার আসবে, মাস্টার মশাই এসে যদি পড়া না পারে তাহলে মাথায় গাঁটটা দেবে। একটি ক্লাস 5-এর বাচ্চা মেয়ে বলছে বেশি পড়িস না, ধর্ষণ হয়ে যাবে। কালি নয় গো, এ আমাদের আতঙ্ক। যে বাচ্চা মেয়েগুলো, যে বাচ্চাগুলো এতদিন পর্যন্ত দেশের পতাকা, দেশের জাতীয় গান, অঙ্ক, বাংলা, ইংরেজি শিখত, তারা আজকে ক্লাস 3-4 থেকে ধর্ষণ নামক শব্দটা শুনে শুনে তাদের কানে মুখস্থ হচ্ছে। কিন্তু পাল্টা এটাও তারা শিখছে যে অন্যায় হলে জাস্টিসের জন্য লড়াই করতে হয়, তাতে যদি দাদু দিদারও হাত ধরে রাস্তায় অন্ধকারে বেরোতে হয়, এটাও শিখছে। তাই আক্রমণ আছে, তার পাল্টা লড়াইও আছে। আর সেই লড়াইয়ে আসুন সবাই মিলে একসাথে থাকি। আমার আপনাদের কাছে শেষ অনুরোধ, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে। উৎসব কারো বাবার জমিদারি নয় যে কার ফিরতে বললেই ফিরবো আর ফিরতে না বললে ফিরবো না। আমাদের উৎসব হবে দ্রোহের উৎসব, আমাদের উৎসব হবে প্রতিবাদের উৎসব, আমাদের উৎসব হবে বিপ্লবের উৎসব। আর উৎসব শেখাতে লাগে না, এটা আমাদের মধ্যে ইনস্টিংক্ট আছে, আমরা শিখে যাই। কিন্তু কখনো কখনো এই শেখাকে ছড়িয়ে দিতে হয়। তাই শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের আবেদন, এবছর একটা জামা কাপড় একটু কম দামে কিনুন। এবছর একটা দিন পাড়ায় বাড়ির লোকজনদেরকে নিয়ে একটু কম বেরোই। এবছর একটা দিন ফুচকা স্টল থেকে শুরু করে রেস্টুরেন্টে একটু কম খাওয়া দাওয়া করি। এবছর আমার আত্মীয় পরিজনকে একটু কম উপহার দিই। এবছর আমার রং চুন করা, ঝাড়াই পোছাই করা আমার ঘর, আমার পাড়া, আমার কলতলা, আমার কোচিং সেন্টার, আমার বাস স্ট্যান্ড, আমার কোনো সাইকেল রিক্সা স্ট্যান্ডে আমরা আমাদের প্রতিবাদের কথা, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড ফর জাস্টিস, ফাইট ফর জাস্টিস, নির্যাতিতার দোষীদের শাস্তি চাই বলে আমরা আমাদের কথাকে আমাদের দেওয়ালে, আমাদের রাস্তায়, আমাদের পাড়া, আমাদের শহরে, আমাদের গ্রামে আমরা লিখে দিই। তাই যারা বিপ্লবকে, প্রতিবাদকে, দ্রোহকে ভয় পাচ্ছে, তাদের বুকে ভয়টার পার্মানেন্ট অ্যাডজাস্ট করে দেবার জন্য এই শারদ উৎসব, যাতে ওদের ঘরে ভয় ঢোকানোর জন্য যাতে আমাদের কাছে মূল সময় হয়ে ওঠে, তার জন্য আসুন আমরা সবাই মিলে এই কাজে, এই পুজোর 4টা দিন আর তার আগের কতগুলো দিন আমরা যাতে এই কাজে নিয়োজিত থাকতে পারি, এক থাকতে পারি, রাস্তায় থাকতে পারি, তার প্রতিজ্ঞা, শপথ, অঙ্গীকার এবং আপনাদের কাছ থেকে পরামর্শ, সহযোগিতা পাবার আশা করে, প্রত্যাশা করে